আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি মার্জিয়া মীরা। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। গুম ও হত্যার ৩ মামলায় ১৫ সেনা কর্মকর্তা কারাগারে, সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা চিফ প্রসিকিউটরের। সংশোধিত আইন নিয়ে আপত্তি আসামির আইনজীবীর। রাজনৈতিক দলগুলোর অনৈক্যের কারণে ফেব্রুয়ারিতে ভোট না হওয়া নিয়ে আলোচনা হচ্ছে, মন্তব্য আইন উপদেষ্টার। নির্বাচন করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার। কোনো চাপের কাছে মাথা নত না করে নির্বাচনে ইউএনওদের নির্ভয়ে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ সিইসির। কর্মকর্তারা স্বাধীনভাবে কাজ করবেন, আশ্বস্ত করল ইসি। অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় দেখতে চায় দেশের মানুষ, মন্তব্য আমির খসরুর। সরকারে থাকা বিতর্কিতদের অবিলম্বে সরিয়ে দেওয়ার দাবি। সাইবার বুলিং এর মামলায় বুয়েট ছাত্র শ্রীশান্ত রায় কারাগারে, সাময়িক বহিষ্কার। অভিযোগ প্রমাণ হলে ধর্ষণ মামলায় গ্রেফতার দেখানোর দাবি শিক্ষার্থীদের। এবং অগ্নিকাণ্ডের পর শাহজালাল বিমানবন্দরের সক্ষমতা ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন, এভিয়েশন বিশেষজ্ঞ ব্যবসায়ীদের। আন্তর্জাতিক মান নিয়েও সমালোচনা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আওয়ামী লীগ সরকারের আমলে গুম ও জুলাই আন্দোলনের হত্যার ৩ মামলায় ১৫ সেনা কর্মকর্তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া পলাতক আসামিদের হাজিরের জন্য ৭ দিনের মধ্যে দুটি জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে। সকালে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল এসব আদেশ দেন। চিফ প্রসিকিউটর বিচারে সহযোগিতার জন্য সেনাবাহিনীকে ধন্যবাদ জানালেও সংশোধিত আইন নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানান আসামি পক্ষের আইনজীবী। হুমায়ুন চিস্তির রিপোর্ট। আওয়ামী লীগ সরকারের আমলে গুম ও জুলাই আন্দোলনে হত্যার ৩ মামলায় সেনা সদরে হেফাজতে থাকা ১৫ সেনা কর্মকর্তাকে সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। এর আগেই ট্রাইব্যুনাল ও তার আশেপাশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। আদালত ঘিরে পুলিশ, র্যাব, বিজিবি ও এপিবিএন সদস্যদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সকাল ৭টার কিছু পরে শীতাতপ নিয়ন্ত্রিত বিশেষায়িত সবুজ প্রিজন ভ্যানে ১৫ সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে আনা হয়। এদের মধ্যে মেজর জেনারেল ১ জন, ব্রিগেডিয়ার জেনারেল ৬ জন, কর্নেল ৪ জন, লেফটেন্যান্ট কর্নেল ৩ জন এবং ১ জন মেজর। ঘণ্টাখানেক পর শুরু হয় বিচারিক কার্যক্রম। আলাদা ৩ মামলায় এই ১৫ সেনা কর্মকর্তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠান ট্রাইব্যুনাল। ৩টি মামলার মোট ১৫ জন আসামিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গ্রেফতার করে আদালতে উপস্থাপন করেছিল। গুমের ২টো মামলার মধ্যে একটি মামলা ছিল র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের পরিচালিত যে বন্দিশালা ছিল টিএফআই সেল। দ্বিতীয় যে মামলাটি ছিল সেটি হচ্ছে জেআইসি অর্থাৎ জয়েন্ট ইন্টারোগেশন সেল। তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে এবং পরবর্তী তারিখ ২০শে নভেম্বর ধার্য করা হয়েছে। এবং এই মামলায় শেখ হাসিনা সহ জেনারেল তারিক সিদ্দিকী সহ যে সমস্ত আসামি পলাতক আছেন তাদের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে হাজির হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে আগামী ১ সপ্তাহের মধ্যে। এই তৃতীয় মামলাটি ছিল রামপুরায় ১৮ এবং ১৯শে জুলাই ২০২৪ সালে গুলি করে, বিশেষ করে ওইখানে কিছু বিজিবি সদস্য যারা গুলি করে আন্দোলনকারীদের হত্যা করেছিলেন, মোট ২৮ জনকে হত্যার অভিযোগে ওই অভিযোগটি করা হয়েছিল। সেই মামলাটিতেও আসামিদেরকে কারাগারে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে এবং পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে ৫ই নভেম্বর। বিচার ব্যবস্থার প্রতি শ্রদ্ধা রাখায় সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানান চিফ প্রসিকিউটর। সেনা কর্মকর্তাদের বর্তমান অবস্থান কি, এমন প্রশ্নেরও জবাব দেন তিনি। আইন অনুযায়ী তাদের স্ট্যাটাস নির্ধারিত হবে। আপনারা জানেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন সর্বশেষ সংশোধিত হয়ে সর্বশেষ যে পর্যায়ে আছে সেখানে যেভাবে বলা আছে যে আসামি গ্রেপ্তার হলে তাদের কি স্ট্যাটাস হবে, আইন নির্ধারিত পন্থাই সেটা নির্ধারিত হবে। রাষ্ট্রের বাহিনীগুলো আমাদের এই বিচার প্রক্রিয়াকে সমর্থন করা, তাকে স্মুথলি পরিচালনার ব্যাপারে যেটা করেছেন, এটা প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা সবাইকে যারা এই প্রক্রিয়াকে সাহায্য করছেন তাদের সবার প্রতি আমাদের কৃতজ্ঞতা জানাচ্ছি। ট্রাইব্যুনালের সংশোধিত আইন নিয়ে তীব্র আপত্তি জানান সেনা কর্মকর্তাদের আইনজীবীরা। জানান আসামিদের সেনানিবাসের সাবজেলে পাঠানোর আবেদন মঞ্জুর হয়েছে। ৩টি আবেদন প্লেস করেছি, একটি জামিন আবেদন, একটি কমিউনিকেশন প্রিভিলেজ, আর একটি তাদের যাতে সাব জেলে রাখা হয়। বিচারিক আনুষ্ঠানিকতা শেষে আসামিদের নিয়ে ঢাকা সেনানিবাসে স্থাপিত সাব জেলের উদ্দেশ্যে ট্রাইব্যুনাল থেকে বেরিয়ে যায় সর্বাধুনিক প্রযুক্তির শীতাতপ নিয়ন্ত্রিত এই প্রিজন ভ্যান। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা।
এদিকে মানবতা বিরোধী অপরাধ মামলায় অভিযুক্ত সেনা কর্মকর্তাদের গ্রেফতারে সন্তুষ্টি জানিয়েছেন গুমের ভুক্তভোগী ও মামলার বাদীরা। একই সাথে পলাতক আসামিদের ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানান তারা। আসামিদের দেয়া সুযোগ সুবিধা নিয়েও আপত্তি জানান তারা। ভুক্তভোগী সাবেক সেনা কর্মকর্তারা বলেন, সেনা আইনে এই অপরাধীদের বিচারের কোনো সুযোগ নেই। আমার এখানে কোনোভাবেই চাকরি থাকার অবকাশ নাই। এখন আমার সবার কথা এক, আমারও কথা এক, ন্যায় বিচার ইনসাফ কায়েম হোক। মন্ত্রী, এমপি এবং অন্যান্য লোকেরা যদি কারাগারে থাকতে পারে, যে দেশের নিয়ম মতো কারাগারে থাকতে পারে, এনাদের একই জায়গায় থাকতে হবে। বৈষম্য করে বিচার হয় না। অপহরণ, সেনাবাহিনীতে অপহরণের কোনো আইন নেই। 2 নম্বর, অবৈধ অন্তরীণ রাখা, আনলফুল ডিটেনশন, কোনো আইন নেই। 3 নম্বর, ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি, কোনো আইন নাই। 4 নম্বর, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট। তো যে সমস্ত আইন সেনাবাহিনীতে নাই, ওগুলোর জন্য সে বাইরের অপরাধের সাথে সংযুক্ত তাকে বাইরের কোর্টেই করতে হবে। জাতীয় নির্বাচনে কোনো চাপের কাছে নতি স্বীকার না করে আইন অনুযায়ী সিদ্ধান্ত নিতে ইউএনওদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। স্বাধীনভাবে মাঠ পর্যায়ে নির্বাচনী দায়িত্ব যাতে পালনে কর্মকর্তাদের কোনো চাপ প্রয়োগ করা হবে না বলেও আশ্বস্ত করেন তিনি। রাজধানীর আগারগাঁওয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্বাহী ব্যবস্থাপনা সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালায় এসব কথা বলেন সিইসি। মনির হোসেন তপুর রিপোর্ট। নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে আগামী জাতীয় সংসদ নির্বাচন ব্যবস্থাপনা নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের প্রশিক্ষণ দিচ্ছে ইসি। উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনওদের উদ্দেশ্যে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন ভোটের সময় সমন্বয় করে দায়িত্ব পালনের তাগিদ দেন। উপজেলা প্রশাসনের এই কর্মকর্তাদের সব ধরনের চাপমুক্ত হয়ে কাজ করার কঠোর বার্তা দেন সিইসি। বলেন, কারো কাছে নতি স্বীকার না করে আইন অনুযায়ী সিদ্ধান্ত নিতে হবে। প্রচলিত আইনের বাইরে কাউকে কোনো নির্দেশনা দেবে না কমিশন। কোনো চাপের কাছে নতি স্বীকার করবেন না এবং সম্পূর্ণভাবে নিজের সিদ্ধান্তে, আইন অনুযায়ী সিদ্ধান্তে অটল থাকবেন। আমাদের পক্ষ থেকে আমরা সার্বিক সহযোগিতা দেব এবং নির্বাচন কমিশনও কিন্তু কারো কোনো অন্যায় চাপের কাছে নতি স্বীকার করবে না। কারণ আমরা আপনাদেরকে অন্যায় কোনো আদেশ দিব না, অন্যায় কোনো হুকুম দিব না। এইটা আপনারা ধরে রাখতে পারেন যে আইন প্রচলিত আছে রিলেভেন্ট টু দ্য ইলেকশন, সেই আইন অনুযায়ী আমাদের নির্দেশনা যাবে। এর আগে কর্মশালায় নির্বাচন কমিশনাররা জানান, এবারের নির্বাচনে কোনো পোস্টার থাকবে না, তবে ডিজিটাল বোর্ড ও ব্যানার রাখা যাবে। নির্বাচনে মোবাইল কোর্ট হতে হবে আয়নার মতো স্বচ্ছ। প্রশিক্ষণে কি শেখানো হয়েছিল আমি জানি না, তবে সেটা ভুলে আমাদের এবার যা প্রশিক্ষণ দেওয়া হবে সেটা নিতে হবে মাথায়, আগেরটা ডিলিট করে দিতে হবে। তফসিল ঘোষণার পরে গিয়ে নির্বাচন কমিশন হয়তোবা এটা সার্বিক দায় দায়িত্ব নির্বাচন কমিশনের উপর বর্তাবে, আপনারা সবাই নির্বাচন কমিশনের অধীনে চলে আসবেন, কিন্তু উই ডোন্ট ওয়েট ফর দ্যাট। আমাদের এনভায়রনমেন্ট ক্রিয়েশনের কাজটা কিন্তু এখন থেকেই করতে হবে, যে না প্রশাসন কঠোরভাবে নিরপেক্ষভাবে কাজ করে যাবে, এই আবহাওয়াটা তৈরি করতে হবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই ইলেকশন যদি খোদা না করুক, এই ইলেকশনও যদি আমরা ভালো না করতে পারি, বিশ্বের কাছে, মানুষের কাছে জাতির হিসাবে আমরা অত্যন্ত নিন্দিত জাতি হিসেবে পরিণত হব। এবার একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন করতে না পারলে জাতি হিসেবে নিন্দিত হতে হবে বলে মনে করেন নির্বাচন কমিশনাররা। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। অন্তর্বর্তী সরকারকে দেশের জনগণ তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় দেখতে চায় বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযোদ্ধা দলের আলোচনা। তিনি বলেন, নিরপেক্ষতার স্বার্থে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ থেকে সরে এসে ডক্টর ইউনূস সরকারের উচিত দৈনন্দিন কাজে মনোযোগ দেয়া। আমির খসরু আরও বলেন, সরকারের ভেতরে থাকা কিছু ব্যক্তির ভূমিকা অন্তর্বর্তী সরকারকে প্রশ্নবিদ্ধ করছে। সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে তাদেরকে দায়িত্ব থেকে সরিয়ে দিতে হবে। প্রশাসনে পদায়ন ও বদলি নিরপেক্ষভাবে হচ্ছে না অভিযোগ করে তিনি বলেন, চাপের মুখে সরকার অনেক বিতর্কিত সিদ্ধান্ত নিচ্ছে। কিছু রাজনৈতিক দল দাবি আদায়ের নামে রাজপথে আন্দোলনের মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টি, জাতীয় নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চাইছে বলে অভিযোগ করেন আমির খসরু। জানেন কিছু লোকের প্রশ্ন উঠেছে, আর যারা আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে অথবা যারা কোনো দলের সাথে সম্পৃক্ত আছে
কোন দলের সাথে যারা নিজেদেরকে আইডেন্টিফাই করেছে তাদের সরকারে থাকলে সেটা কেয়ারটেকার সরকারের ভূমিকা পালন করতে পারবে না। আমরা বলেছি অতি সত্বর কেয়ারটেকার মোডে সরকারকে চলে যেতে হবে। তাদের কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এখন দেওয়া উচিত না। দৈনন্দিন যে কাজগুলো সেই কাজগুলো থেকে আস্তে আস্তে চলে যাওয়া উচিত, কারণ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দিতে গেলে তখন অনেক ধরনের প্রশ্ন উঠে যাচ্ছে। যে সমস্ত দাবি দাওয়া নিয়ে রাস্তায় নেমে বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে এবং নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার যে চেষ্টা হচ্ছে, রাস্তায় যাওয়ার তো দিন শেষ হয়ে গেছে। শেষ হাসিনাকে বিদায় করা হয়েছে, এখন যাবেন জনগণের কাছে। রাজনৈতিক দলগুলোর অনৈক্যের কারণে ফেব্রুয়ারিতে ভোট না হওয়া নিয়ে বিভিন্ন আলোচনা হচ্ছে বলে মনে করছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তবে নির্বাচন করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার। ওই সময় সরকার নিরপেক্ষ ভূমিকা পালন করবে বলেও আশ্বস্ত করেন তিনি। সব বিষয়ে দেখভাল করবেন প্রধান উপদেষ্টা। অভিযুক্ত সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনালে হাজিরে সহযোগিতা করায় সেনাবাহিনীর প্রশংসা করেন আইন উপদেষ্টা। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। এরকম বসার সুযোগ পাই, আলাপ করার সুযোগ পাই। রাজনৈতিক দলগুলোর সাথে ধারাবাহিকভাবে বৈঠক করছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন। তারপরও সন্দেহ সংশয় নিয়ে এক ধরনের আলোচনা চলছে দেশ জুড়ে। আইন উপদেষ্টা বলছেন রাজনৈতিক দলগুলোর পাল্টাপাল্টি অভিযোগে এমন আলোচনার খোরাক তৈরি হচ্ছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে যেরকম অনৈক্য থাকে আপনার, ওনারা একজন আরেকজনের বিরুদ্ধে যেভাবে বলে ওইটার কারণে হয়তো। তবে আমার ধারণা যখন আমরা জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে বাস্তব অগ্রগতি দেখব, এই সম্পর্কে সকল সংশয় খুব দ্রুত তখন আশা করি কেটে যাবে। তিনি জানান নির্বাচনকালীন সরকার ছোট না বড় হবে সে বিষয়ে এখনো কোনো আলোচনা হয়নি। বিএনপি দাবি জানিয়েছে সরকারকে নিরপেক্ষ থাকার সেই লক্ষ্যে এখন থেকে জনপ্রশাসনে নিয়োগ বদলির সরাসরি তদারকি করবেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। ওনারা তত্ত্বাবধায়ক সরকার চাননি, ওনারা চেয়েছে ইন্টারিম গভর্নমেন্ট যেন তত্ত্বাবধায়ক সরকারের মতো ভূমিকা পালন করে, নিরপেক্ষ ভূমিকা পালন করে। তো আমরা ওনাদেরকে বলেছি আমরা নিরপেক্ষ ভূমিকাই পালন করছি। নিরপেক্ষ ভূমিকা পালন করার জন্য প্রধান উপদেষ্টা এমনকি এই অ্যাসিওরেন্স দিয়েছেন যে এখন জনপ্রশাসন বা অন্য কোনো জায়গা বড় বড় বদলির ব্যাপারটা উনি নিজে দেখবেন। অভিযুক্ত সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনালে হাজির ও সাব জেলে রাখার বিষয়েও কথা বলেন আইন উপদেষ্টা। সেনা সদস্যরা যেভাবে ওনারা এসেছেন বা যেভাবে ওনাদের নিয়ে আসা হয়েছে, এখানে আপনার সেনা প্রশাসন বা সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা, সেনাবাহিনীর প্রধান, ওনারা যেভাবে সহযোগিতা করেছেন এটা অত্যন্ত প্রশংসার দাবিদার। অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে বিভিন্ন দলের অভিযোগকে ইতিবাচক ভাবেই দেখছেন তিনি। যেহেতু সব দলই অভিযোগ করে অন্য দলের লোক আছে, তার মানে হচ্ছে আমরা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছি। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। সাইবার বুলিং এর মামলায় বুয়েট শিক্ষার্থী শ্রীশান্ত রায়কে কারাগারে পাঠিয়েছে আদালত। বুয়েটের শিক্ষার্থীরা বলেন শ্রীশান্তের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ প্রমাণ হলে তাকে ধর্ষণ মামলায় গ্রেফতার দেখাতে হবে। ডিএমপির মুখপাত্র তালেবুর রহমান জানান শ্রীশান্তের বিরুদ্ধে সাইবার বুলিং এর অভিযোগে মামলা করেছে বুয়েট কর্তৃপক্ষ। এদিকে অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে বুয়েট স্থগিত করা হয়েছে আজ ও আগামীকালের সকল পরীক্ষা ও ক্লাস। মিজান শাহজাহানের রিপোর্ট। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে একই বিশ্ববিদ্যালয়ের 21তম ব্যাচের শ্রীশান্ত রায়কে গ্রেপ্তারের দাবিতে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। মধ্যরাতে বিভিন্ন হল থেকে বের হয়ে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন তারা। পরে রাতে পুলিশ আটক করে শ্রীশান্তকে। এরপর পরিস্থিতি শান্ত হয়। চকবাজার থানায় বুয়েটের নিরাপত্তা কর্মকর্তার দায়ের করা মামলায় অভিযোগ করা হয় শ্রীশান্ত সামাজিক প্ল্যাটফর্ম ব্যবহার করে নানা ধরনের কুরুচিপূর্ণ প্রচারণা চালাচ্ছিল। তবে মামলায় ধর্ষণের অভিযোগ আনা হয়নি তার বিরুদ্ধে। শ্রীশান্ত রায় নামে সে বিভিন্ন সোশ্যাল মিডিয়া ব্যবহারের মাধ্যমে কিছু ছাত্রীকে সাইবার বুলিং করে আসছিল। এর প্রেক্ষিতে তারা বুয়েট কর্তৃপক্ষের নিকট এই বিষয়টা উপস্থাপন করে এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য চাপ প্রয়োগ করে। পরবর্তীতে গত রাত্রে তারা তাকে অবরুদ্ধ করে রাখে এবং এক পর্যায়ে থানা পুলিশ বিষয়টা জানতে পেরে ঘটনাস্থলে যায় এবং সেখান থেকে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। আর পরবর্তীতে আপনার বুয়েট কর্তৃপক্ষ বাদী হয়ে সাইবার সিকিউরিটি একটা মামলা দায়ের করেছেন। উক্ত মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে তাকে আজকে আদালতে প্রেরণ করা হয়েছে।
এদিকে অভিযুক্ত ত্রিপলি বিভাগের শ্রীশান্তকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বুয়েট কর্তৃপক্ষ। শিক্ষার্থীরা বলেন, তারা ন্যায় বিচারের পক্ষে। তদন্তে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হলে নতুন মামলায় শ্রীশান্তের গ্রেপ্তার চান তারা। আমি চাইবো আমার কোনো সহপাঠী যাতে যদি সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেয় ওইটা যাতে ভেবে চিনতে দেয়, যাতে আমরা ভবিষ্যতে এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে আর ফেস না করি। এরা তো আসলে আমাদের সমাজের জন্য থ্রেট। আজকে শ্রীশান্ত এটা করেছে, কালকে এক্স করবে, ওয়াই করবে, জেড করবে। আমরা আসলে এই যে একটা লুপ, সেটা থেকে কখনো মুক্তি পাবো না। আমার মানে এই জিনিসটাতে সবার ফোকাস করা উচিত যে আমরা আসলে ভালো মানুষ হয়ে উঠতে পারছি কিনা, এবং ভালো মানুষ হয়ে উঠতে পারার পেছনে তো আসলে সবারই একটা গুরুত্ব আছে। দেশের মেধাবী শিক্ষার্থীরা বুয়েটে পড়াশোনা করলেও অনেক সময় তাদের মানবিক মূল্যবোধ জাগ্রত হচ্ছে না বলে মনে করেন শিক্ষার্থীরা। সামান্য ঘটনাকে কেন্দ্র করে অনেক সময় শান্ত ক্যাম্পাস অশান্ত হয়ে যায়। এ কারণে সাধারণ শিক্ষার্থীরা বলছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেওয়ার আগে অবশ্যই ভেবেচিন্তে দিতে হবে, যেন অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা সেশন জটের কারণ হয়ে না দাঁড়ায়। মিজান শাহজাহান, এটিএন বাংলা, বুয়েট। কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সক্ষমতা ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন এভিয়েশন বিশেষজ্ঞ ব্যবসায়ীরা। তারা বলছেন, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী বিমানবন্দর এলাকায় দুর্ঘটনার সর্বোচ্চ 3 মিনিটের মধ্যে অগ্নি নির্বাপক দলকে পৌঁছাতে হবে, অথচ 27 ঘন্টা ধরে জ্বলছে কার্গো ভিলেজের আগুন। বিমানবন্দর ও কার্গো সেবায় আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার 1 সপ্তাহের মধ্যে ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনায় প্রশ্ন উঠেছে আন্তর্জাতিক মান নিয়েও। রিপোর্ট তরিক ইসলামের। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রশ্ন উঠেছে বিমানবন্দরের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। প্রায় 27 ঘন্টা ধরে চলা আগুনে শেষ আমদানি কার্গো ভিলেজে থাকা সব মালামাল। দেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে এমন ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় শঙ্কিত এভিয়েশন খাতের ব্যবসায়ীরা, যেখানে বিমানবন্দরের আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী দুর্ঘটনা সর্বোচ্চ 3 মিনিটের মধ্যে পৌঁছাতে হবে অগ্নি নির্বাপক দলকে। শুধু আছে কার্গো ভিলেজ না, আজকে ওইটার কাছাকাছি কিন্তু আপনি দেখেন যে হ্যাঙ্গারের যে অবস্থানরত যেসব এয়ারক্রাফটগুলো অবস্থান করে, সেখানে ইউএস বাংলা এয়ারলাইন্সেরও এয়ারক্রাফট ছিল, তাই সেগুলোকে আমাদেরকে সরিয়ে নিতে হয়েছে। কোনো ঘটনাক্রমে যদি একটা এয়ারক্রাফটও ক্ষতিগ্রস্ত হতো, সেটা দায়ভার আসলে কে নিত? এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন, অগ্নিকাণ্ডের ঘটনায় প্রশ্ন উঠেছে বিমানবন্দরের অগ্নি নিরাপত্তা ও কার্গো ব্যবস্থাপনা সেবা নিয়ে, অথচ দুর্ঘটনার সপ্তাহখানেক আগে বিমানবন্দরের যাত্রী ও কার্গো সেবায় যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট ফর ট্রান্সপোর্ট ডিএফটি আন্তর্জাতিক স্বীকৃতি পায় বেবিচক। অ্যাপ্রোচ পথগুলো যেখানে যে আগুন নিভাবে, এইগুলো ঢোকানোর পথই ক্লিয়ার ছিল না, ব্লক ছিল। ওয়্যারহাউসের ভিতরে কতগুলো ওয়্যারহাউস আছে, একটা হচ্ছে নর্মাল, তারপরে ডিজিআর, কেমিক্যাল গুডস, এক্সপ্লোসিভ, এই ধরনের আছে। এগুলো কিন্তু পাশাপাশি, এবং ভিতরে যেভাবে রাখা হয়েছে সেখানকে তো একটা কর্নারে ফায়ার ফাইটিং অ্যাম্বুলেন্স নিয়ে যাওয়াটাই বিপদ ছিল, যার জন্য অনেক জায়গায় কাটতে হয়েছে বা ওয়াল ভাঙতে হয়েছে। তো এই জায়গাগুলো একটা বিশাল দৈন্যতা দেখা গেছে। এভিয়েশন খাতের সুরক্ষায় বিমানবন্দরের সক্ষমতা আরো বাড়ানোর দাবি এ খাতের ব্যবসায়ী ও বিশেষজ্ঞদের। এই ধরনের বিশাল একটা ক্ষতির সম্মুখীন হওয়া, সেটা যেমন এয়ারপোর্টের জন্য খারাপ এবং দেশের জন্য একটা ভাবমূর্তি আসলে কোশ্চেনের সম্মুখীন হয়েছে। ওই ধরনের ফায়ার সার্ভিসের আমাকে সক্ষমতা অর্জন করতে হবে, অথবা অল্টারনেটলি আমি কাকে আনবো তার সাথে আমার ওই ধরনের একটা এগ্রিমেন্ট অবশ্যই থাকতে হবে। গত 1 যুগে 4 বার অগ্নি দুর্ঘটনা হয় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। পটুয়াখালীর দুমকির বহুল আলোচিত জুলাই শহীদ জসিমের মেয়েকে ধর্ষণের মামলায় 3 আসামিকে 10 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন সাকিব মুন্সি ওরফে সাকির আল হাসান, সিফাত মুন্সি ও ইমরান মুন্সি। এছাড়া পর্নোগ্রাফি আইনে সাকিব মুন্সি ওরফে সাকির আল হাসান এবং সিফাত মুন্সিকে আরও 3 বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। সকালে পটুয়াখালীর জনাকীর্ণ আদালতে আসামিদের উপস্থিতিতে বিচারক নীলুফার শিরিন এই রায় দেন। 16 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও যুক্তিতর্ক শেষে এই রায় দেন আদালত। পটুয়াখালীর দুমকি উপজেলার পাঙ্গাসিয়া ইউনিয়নে নিজ বাড়ি থেকে নানা বাড়ি যাওয়ার পথে চলতি বছরের 18 মার্চ সন্ধ্যায় লামিয়া সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন। ঘটনার পর তিনি নিজেই বাদী হয়ে দুমকি থানায় সাকিব মুন্সি ও সিফাত মুন্সির বিরুদ্ধে মামলা দায়ের করেন।
দক্ষিণ কেরানীগঞ্জে সুবাড্ডা পূর্ব কামারপাড়ায় শ্বাসরোধ করে অটোরিকশা চালক জালাল হত্যার রহস্য উদ্ঘাটন করে মূল 2 আসামিকে গ্রেফতার করেছে ঢাকা জেলা পিবিআই। রাজধানীর উত্তরায় সংস্থাটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার কুদরতি খোদা বলেন, হত্যায় জড়িত মোহাম্মদ শেখ নুরু এবং মোজাম্মেল মোল্লাকে রাজধানী থেকে গ্রেফতার করা হয়েছে। আসামিরা আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছে বলে জানায় পুলিশ। নিহত জালালের চুরি হওয়া অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে। এবার পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। মাদারীপুরে চলছে 250 বছরের ঐতিহ্যবাহী কুণ্ডুবাড়ির মেলা। ঢাকা বরিশাল মহাসড়ক সংলগ্ন মাদারীপুরের কালকিনির গোপালপুর গ্রামের কুণ্ডুবাড়িতে প্রতি বছর এই মেলা বসে। এবার প্রশাসন 2 দিনের জন্য মেলার অনুমতি দিলেও আগামী শনিবার পর্যন্ত তা চলবে বলে জানিয়েছেন স্থানীয়রা। মাদারীপুর ছাড়াও ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, শরীয়তপুর, বরিশাল, খুলনা, বাগেরহাট, মাগুরা, যশোর, নড়াইল সহ বিভিন্ন জেলার ব্যবসায়ীরা মাটির, বাঁশের ও কাঠের তৈরি মালামাল নিয়ে স্টল দিয়েছেন। মেলায় 8 থেকে 10 কোটি টাকার পণ্য বিক্রির আশা করছেন আয়োজকরা। এবার আল আরাফ ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। করলা চাষ করে লাভবান হয়েছেন জয়পুরহাটের কয়েকটি গ্রামের কৃষক। উৎপাদন খরচ কম ও লাভ বেশি হওয়ায় এখন অনেকেই ঝুঁকছেন এই সবজি চাষে। এখনকার উৎপাদিত করলা যাচ্ছে রাজধানী সহ বিভিন্ন অঞ্চলে। জয়পুরহাট প্রতিনিধি রফিকুল ইসলাম রফিকের পাঠানো তথ্য ছবিতে আরো জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। জয়পুরহাটের খেতলাল উপজেলার মুনঝার বাখরা হাট শহর, আটিদাসরা সহ বিভিন্ন গ্রাম পরিচিতি পেয়েছে করলার গ্রাম হিসেবে। উৎপাদন খরচ কম আর রোগবালাই ও পোকামাকড়ের উপদ্রব না থাকায় এই অঞ্চলে বাড়ছে করলার চাষ। কৃষকরা জানান 1 বিঘা জমিতে করলা চাষে খরচ হয় 60 থেকে 70 হাজার টাকা, আর ফলন ভালো হলে প্রায় 2.5 লাখ টাকা পর্যন্ত বিক্রি করা যায়। আমার বাবাই সর্বপ্রথম করলা চাষ করত, এখন সকলেই করলা চাষ করছে এবং লাভবান হচ্ছে। বাঁশ লাগে, সুতা লাগে, শ্রমিক খরচ লাগে, আর কীটনাশক সহকারে 50,000 টাকা খরচ হয়। নতুন করলা যেগুলা গাছ সেগুলা হচ্ছে 2200 টাকা মন, আর যেগুলা আগে ওয়া হচ্ছে যেগুলা করলা সেগুলা করলার দাম হচ্ছে আপনার হলো 1400, 1200, 1000 পর্যন্ত যাচ্ছে। বর্তমানে প্রতি কেজি করলা প্রকারভেদে পাইকারি 50 থেকে 70 টাকায় বিক্রি হচ্ছে। জেলার চাহিদা মিটিয়ে প্রতিদিন এসব করলা রাজধানী সহ সরবরাহ হচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে। 200-250 মন করে কিনি পার ডেলি। আমরা মান অনুযায়ী আমরা করলা কেনাকাটা করি। করলা হলো 1500 থেকে 2500 পর্যন্ত আমরা কেনাকাটা করতে। সারা বছরই চাহিদা থাকায় করলা চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের। এ বিষয়ে সহযোগিতা দিচ্ছে স্থানীয় কৃষি বিভাগ। কৃষকরা এবছর করলা চাষ করে বেশ লাভবান হয়েছে এবং করলা চাষের ক্ষেত্রে বিভিন্ন ধরনের পরামর্শ আমরা কৃষকদেরকে নিয়মিত প্রদান করছি। জয়পুরহাটের খেতলাল উপজেলায় এবার 50 হেক্টর জমিতে করলার চাষ হয়েছে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবার সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। ইউক্রেন যুদ্ধ নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখোমুখি বৈঠকের পরিকল্পনা স্থগিত করেছে হোয়াইট হাউস। শিগগিরই ট্রাম্প পুতিন বৈঠকের কোনো পরিকল্পনা নেই বলেও আভাস দিয়েছে ট্রাম্প প্রশাসন। ফলে 2 সপ্তাহের মধ্যে বুদাপেস্টে নির্ধারিত শীর্ষ বৈঠকটি বাতিল করা হয়েছে। গত বৃহস্পতিবার ট্রাম্প জানান 2 সপ্তাহের মধ্যে হাঙ্গেরির বুদাপেস্টে পুতিনের সঙ্গে তার বৈঠক হবে। তবে মঙ্গলবার হোয়াইট হাউসে ট্রাম্প বলেন, বর্তমান সমর রেখায় লড়াই বন্ধে রাশিয়ার অস্বীকৃতি আলোচনার পথে বড় বাধা, তাই অর্থহীন বৈঠক চান না তিনি। সবশেষ গত আগস্টে যুক্তরাষ্ট্রের আলাস্কায় মুখোমুখি হয়েছিলেন ট্রাম্প পুতিন। মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি কমাবে জীবন ও সম্পদের ক্ষতি, এই প্রতিপাদ্যে সারা দেশে পালিত হচ্ছে জাতীয় নিরাপদ সড়ক দিবস। সকালে বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দিবসটির উদ্বোধন করেন পুলিশের হাইওয়ে রিজিয়নের অতিরিক্ত ডিআইজি শহীদুল্লাহ। এরপর র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
পরে করতোয়া অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। জয়পুরহাটে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়। সভায় উন্নয়নের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী ও জেলা বিএনপির আহ্বায়ক গুলরেজ হোসেন। মানিকগঞ্জের জেলা প্রশাসন ও সড়ক বিভাগের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল হাসান খান সহ অন্যরা সভায় বক্তব্য রাখেন। এবার খেলার খবর। চ্যাম্পিয়ন্স লিগের এক রাতে 43 গোল দেখলেন দর্শকরা। গোল উৎসবের ম্যাচে বার্সেলোনা 6-1 গোলে উড়িয়ে দিয়েছে অলিম্পিয়াস কাকো। লেভারকুজেনের বিপক্ষে পিএসজি জিতেছে 7-2 ব্যবধানে। অ্যাটলেটিকো মাদ্রিদকে 4-0 গোলে লজ্জা দিয়েছে আর্সেনাল, আর ভিয়ারিয়ালকে 2-0 গোলে হারিয়েছে ম্যান সিটি। রিপোর্ট এস এম আশরাফের। চোট জর্জরিত এক দল নিয়ে মাঠে নামে বার্সেলোনা। ছিলেন না লেভানদোভস্কি, রাফিনিয়া, দানি ওলমো এবং গাভির মতো তারকারা, কিন্তু অলিম্পিক লুইস কোম্পানিতে সেই অভাব বুঝতেই দেননি ফার্মিন লোপেজ। 7, 39 আর 76 মিনিটে গোল করে হ্যাটট্রিক আদায় করে নেন এই স্ট্রাইকার। বার্সার ইতিহাসে তিনিই একমাত্র স্প্যানিশ ফুটবলার যিনি এই টুর্নামেন্টে হ্যাটট্রিকের স্বাদ পেলেন। মাঝে এক গোল লামিনে ইয়ামালের, সঙ্গে জোড়া গোল করে অলিম্পিয়াকোসকে দুঃস্বপ্নের এক রাত উপহার দিয়েছে হান্সি ফ্লিকের দল। জার্মান ক্লাব লেভারকুসেন পিএসজির আক্রমণের সামনে রীতিমতো অসহায় হয়ে পড়ে। উইলিয়াম পাঁচো, দিসিরি 2 আর কেভিচা কারাস খেলিয়া প্রথমার্ধে 4-1 গোলে এগিয়ে নেয় বর্তমান চ্যাম্পিয়নদের। দ্বিতীয়ার্ধে নুনো মেন্দিস, ওসমান দেমবেলে আর ভিতিনহা আরো 3 বার প্রতিপক্ষের জালে বল পাঠিয়ে বুঝিয়ে দেন তারা কেন চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাধারী। ম্যান সিটি গোল উৎসব করতে পারেনি, তবু স্বস্তির জয় পেপ গার্দিওলার। ভিয়ারিয়ালের বিপক্ষে 17 মিনিটে দলকে এগিয়ে নেন আর্লিং হল্যান্ড, আর 40 মিনিটে দলের হয়ে দ্বিতীয় গোলটি বের্নার্দো সিলভার। এস এম আশরাফ, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। গুম ও হত্যার 3 মামলায় 15 সেনা কর্মকর্তা কারাগারে। সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা চিফ প্রসিকিউটরের। সংশোধিত আইন নিয়ে আপত্তি আসামির আইনজীবী। রাজনৈতিক দলগুলোর অনৈক্যের কারণে ফেব্রুয়ারিতে ভোট না হওয়া নিয়ে আলোচনা হচ্ছে, মন্তব্য আইন উপদেষ্টার। নির্বাচন করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার। কোনো চাপের কাছে মাথা নত না করে নির্বাচনে ইউএনওদের নির্ভয় সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ সিইসির। কর্মকর্তারা স্বাধীনভাবে কাজ করবেন, আশ্বস্ত করল ইসি। অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় দেখতে চায় দেশের মানুষ, মন্তব্য আমির খসরুর। সরকারে থাকা বিতর্কিতদের অবিলম্বে সরিয়ে দেওয়ার দাবি। সাইবার বুলিং এর মামলায় বুয়েট ছাত্র শ্রীশান্ত রায় কারাগারে। সাময়িক বহিষ্কার। অভিযোগ প্রমাণ হলে ধর্ষণ মামলায় গ্রেফতার দেখানোর দাবি শিক্ষার্থীদের। এবং অগ্নিকাণ্ডের পর শাহজালাল বিমানবন্দরের সক্ষমতার নিরাপত্তা নিয়ে প্রশ্ন, এভিয়েশন বিশেষজ্ঞ ব্যবসায়ীদের আন্তর্জাতিক মান নিয়েও সমালোচনা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।